ওরা বারবার বলতেছে আমি পেশাদার যৌনকর্মী, চোর 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 চোর, যাচ্ছে 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 পেশাদার যৌন। ভাই 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 কট খাচ্ছে, ভাই কট খাইছে, পেশাদার যৌনকর্মী হাতেতে ধরছি, ভাই পেশাদার মোবাইল চোর, মানে একই সাথে সবই বলে যাচ্ছে ওরা। আর প্রত্যেকের চোখ কালো গর্ত হয়ে গেছে ইয়াবা খেতে খেতে। ওরা কি বলছে নিজেরাই জানে না। আচ্ছা, এই যে অনেকে আমাদেরকে বলছিল আপনার ফেসটা দেখানোর জন্য, যে আসলে আপনার ফেসটা আমরা দেখিয়ে দ্বিতীয়বার ধর্ষণ করেছি, আসলে আপনি যদি একটু বলতেন যে এটা এই বিষয়ে আপনি নিজে থেকে চেয়েছিলেন যে এটা আরেকবার যদি ক্লিয়ার করতেন। আমি চাই আমাকে চিনুক সবাই, যেন আমি আবার দ্বিতীয়বার যেন আবার তাদের হত্যাকাণ্ডের শিকার নয়, গণ নির্যাতনের শিকার না হই, আমাকে যেন সবাই চেনে জানে বুঝে। দর্শক, আপনাদের সাথে আমি আছি আপনাদের হোস্ট স্নিগ্ধা আখি। আর আজকে আমার সাথে আবারও উপস্থিত আছেন স্টুডিওতে পল্লবীর গেল 17ই মার্চ ধর্ষণের শিকার হয়েছিল যে নারী সাংবাদিক, যার সম্পর্কে পরবর্তী আপডেট আপনারা জানতে চেয়েছেন। আমরা আজকে তাকে নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমরা জানবো তার থেকে যে বর্তমানে উনি কি অবস্থায়, কি পরিবেশে আছে এবং ওনার আইনি প্রক্রিয়া কতদূর কি। আপু, কেমন আছেন আপনি? ভালো তো নেই, সেটাই সত্যি কথা। আর আমার যে বাড়িওয়ালা, যে বাসা ছিলাম, ল্যাপটপ, মোবাইল, আমার প্রয়োজনীয় সার্টিফিকেট, এভরিথিং, দলিল, ডকুমেন্টারি, আমি ছোট একটা মোবাইল ছিল, ওটা নিয়ে গেছে। বাড়িওয়ালা আমাকে আমার পাশে তো দাঁড়াইনি, আমাকে বাড়ি ছাড়তে বলেছিল 2 মাস পর। আমি ওই দিনই চলে গেছি। মানে ওই ঘটনার পরে আপনি বাসা ছেড়ে দিতে বলছে বাড়িওয়ালা, পরে আপনি সেই বাসাটা ছেড়ে দিয়েছেন। যে তার নামে মামলা দেব, বাড়ি ডাকাতি হয়েছে বা তার ভিতরে কোনো ক্লু জানি। আচ্ছা, বাড়িতে ডাকাতি হয়েছে, সেখানে বাড়িওয়ালার দোষটা কোথায়? বাড়িওয়ালার দোষটা, বাড়িওয়ালা তো পাহারা বসাইয়ে গেছে। সে আরাকান নাগরিক, চাকমা, তাদের কোনো বাংলাদেশে ভোটার আইডি কার্ড নেই, চাকমা নাগরিক। এটা তাদের বড় ভুল। যে চাকমা নাগরিক, যে আরাকান নাগরিকরা কোনো দলিল প্রমাণ রাখে না, যে অপরাধ করলে, অন্যায় করলে। গেট খোলা ছিল, গেট কেন খোলা থাকবে? মেন গেট, এবং তার দরজার নক করা হয়েছে, বলা হয়েছে সাংবাদিক আফরোজা সুলতানের বাসা কোনটা, সে দেখিয়ে দিয়েছে কেন? আচ্ছা, এটা আসলে ডাকাতি নাকি পরিকল্পিত? পরিকল্পিত। আমার বাবা ভাই নির্মমভাবে হত্যা হয়েছে, কিডনি, হার্ট, ব্রেন কেটে নিয়ে গেছে জবাই করার পরে। এটা কত সালে? ভাইয়া হত্যা হয়েছে 2014 সালে 26 নভেম্বর, আব্বু জবাই হয়েছে 2023 সালে 23 ডিসেম্বর। এটা আসলে এই গ্রুপটাই আমার পিছনে লেগেছিল, এবং ওই এখানে স্থানীয় আবার লোকাল পেশাদার কিলারদের হাত করে একজন সাংবাদিক কমিউনিটি খুঁজবে, একজন পেশাদারি পুলিশ প্রশাসনের কমিউনিটি খুঁজবে, একজন পেশাদারি হত্যাকারী, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পেশাদারি হত্যাকারী কমিউনিটি খুঁজবে। আমরা যদি ফিল্ডে না থাকতাম, সাংবাদিকতায় না পেশায় না থাকতাম, এই সূত্রটা, অর্থটাই বুঝতাম না। এখন আমি বাড়ি শিফট করেছি, এত অসুস্থ দাঁড়াতে তো পারি না। যে বাড়িতে গেছি ওই বাড়ির লোকজন আমার হাতে হাতে সব গুছিয়ে দিয়েছে, রান্না করে খাওয়াচ্ছে, এখনো খাওয়াচ্ছে, এই আর কি। অনেক ভালোবাসা পাচ্ছি ওদের আমি। আচ্ছা, ওই এলাকায় আমি 7 বছর। আচ্ছা, বর্তমানে আপনি এই মানে যে আপনার সাথে যে নির্যাতনের ঘটনা ঘটলো, এই ঘটনার পরবর্তীতে আপনি আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, বা সেই মানে আইনি কোনো সহায়তা পাচ্ছেন কিনা, সেটা আমি আটানা পয়সা কোনো কারো কাছ থেকে সাহায্য তো পাইনি। আর আইনগত পল্লবী থানায় মামলা হয়েছে, পল্লবী থানা, ঢাকা ক্যান্টনমেন্টের আন্ডারে, মামলা নাম্বার 50। 2 জন দারোয়ানকে অ্যারেস্ট করেছে, মূল আসামি অ্যারেস্ট করেনি। আপনার এই মামলায় আসামি দিয়েছেন কতজন? এবং এই যে আসামি অ্যারেস্ট করেছে পল্লবী থানা না, অ্যারেস্ট করেছে ঢাকা ক্যান্টনমেন্ট থানা, যেখানে আমি অর্ধনগ্ন অবস্থায়, সম্পূর্ণ শরীর নষ্ট, চিরা, সকল ড্রেস চিরা, খালি পাও দৌড়ে গেছি ক্যান্টনমেন্ট থানার বারান্দায়। সেখানে ক্যান্টনমেন্ট থানা প্রথম মামলা নিয়ে অ্যারেস্ট করেছে। তো দেখলে অ্যারেস্ট করতে করতে এসে ওটা পল্লবী থানার একেবারে শুরু, ক্যান্টনমেন্ট থানার শেষ। তো শেষকালে আবার পল্লবী থানা রেফার করেছি 2 আসামি সহ, কিন্তু পল্লবী থানা কোনো একজন অপরাধীর অ্যাকশনেও যায়নি বা আমার পাশে দাঁড়ায়নি পল্লবী থানা কোনো একজন পুলিশ কর্মকর্তা। আচ্ছা, আপনার মামলাতে আসামি দিয়েছেন কতজন? আসামি আমি এখন পর্যন্ত যতটুকু জানি 16 জন ছিল আমার সাথে, 16 জন বা 20 জন 25 জন, আরো 50 জন তাদের শেল্টার দেওয়ার মতো একটা চক্র, বিশাল চক্র, 200 জনের মতো বিশাল চক্র, ওই বালুরঘাটের চক্র, পেশাদারি কিলার। ওরা মানুষকে জিম্মি করে প্রথমে টাকা নেবে, তারপর ওদেরকে জবাই করে অঙ্গ প্রত্যঙ্গ, হাড়, গিলা, কলিজা বিক্রি করে টাকা নেয়। আচ্ছা, আপনার বাবা যে খুন হয়েছিল
করেছিল, এটা কি এই চক্রই করেছে বলে আপনি? এই চক্রই ধরেন আমি প্রফেশনাল সাংবাদিক বাংলাদেশে থাকি, আমেরিকার একজন সাংবাদিক আছে, তাদের সাথে আমার সুখ্যাত হয়েছে। লন্ডনে একজন সাংবাদিক আছে, সুইজারল্যান্ডে একজন সাংবাদিক আছে, তাদের সাথে আমার সুখ্যাত হয়েছে তথ্য আদান প্রদানে। এটাই নিয়ম। যারা ইনভেস্টিগেশনে কাজ করে বা ইন্টারন্যাশনাল ব্রিটিশ সাথে কাজ করে হতেই পারে, এটাই নিয়ম। তার মানে বলতে যাচ্ছেন যে আপনার মামলায় এখনো আসলে তেমন কোনো মানে আসামি মূল কিছুই না, কোনো কিচ্ছু না। আমি একজন প্রফেশনাল সাংবাদিক, আমার নাম, আমার ফেস কে আছে, আমার বাসা ভেঙে ল্যাপটপ মোবাইল সকল দলিলপত্র নিয়ে গেছে, কোন সাহসে? আর এখানে প্রত্যেকটা পল্লবী থানার শুরু যেখানে 12তলা 14তলা বিল্ডিং, একটা বিল্ডিং সিসি ক্যামেরা নাই, একটা বিল্ডিং বাড়িওয়ালারা প্রত্যেকটা মালিক দেখে না যে প্রত্যেকটা ফ্লোরে সাজানো ইয়াবার স্টেজ, ধর্ষণের স্টেজ, রেপ করার স্টেজ, জবি করার স্টেজ। এই 2 বছর 2.5 বছরের প্রত্যেকটা 12তলা বিল্ডিং, তারা কি এইমাত্র তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে? আমি সব জানি, আমরা সব জানি, আমরা গণমাধ্যম কর্মীরা আমরা সব দেখি, সব জানি। আপনারা দেখেন না, আপনারা জানেন না। আপনারা কি বাংলাদেশি নাগরিক না? সকল পুলিশ প্রশাসন সাংবাদিককে দোষ দেওয়া হয়, তারা নাগরিক, আপনারা নাগরিক না। একজন মানুষের কত টাকা লাগে জবাই করে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে? আমাকে জবাই করবে, বিক্রি করবে, হাড্ডি গুড্ডি আলাদা করে, হার্ট, লিভার, কিডনি, ব্রেন বিক্রি করবে, আর দলা মশা করে হাড্ডি গুড্ডি প্যাকেট করে কালা পানিতে ফেলাবে আর ময়লা বাগানে ফেলাবে, যেটা ওরা প্রতিনিয়ত করতে আসছে। এবং ওদের চলাফেরা আমাকে ওখানে বন্দি করে রাখা। আচ্ছা, এই যে আপনি যে বিষয়গুলি বলছেন যে ওরা হার্ট, ব্রেন এগুলি বিক্রি করে, এগুলির ওদের বিরুদ্ধে কি আপনার কাছে কোনো ডকুমেন্ট ছিল বা আছে? হ্যাঁ, ডকুমেন্ট আছে, দলিল আছে। মানে আপনার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল? হ্যাঁ, দলিল আছে, ডকুমেন্ট আছে। আর আরেকটা বিষয় জানার ছিল যে আপনাকে নিয়ে আরেকজন নার্স একটা কথা বলেছে যে আপনার শরীরে নাকি কোনো দাগ নেই, আঘাতের চিহ্ন ছিল না। মেডিকেল কলেজে আমি 3 দিন ছিলাম, আমার শরীরে দাগ নেই, স্পট নেই, তাহলে আপনারা আমাকে হাসপাতালে ভর্তি করলেন, এতগুলো টাকা খরচ করে খাওয়ালেন, রাখলেন, চিকিৎসা দিলেন ফ্রি, কোন সাথে? আচ্ছা, আপনার কি মেডিকেল চেকআপ হয়েছিল? মেডিকেল চেকআপ এভরিথিং চেকআপ হয়েছে, এভরিথিং। একটা ধর্ষিতা নারীকে যত প্রকার টেস্ট করা হয়, আমি তো থান্ডার্ড হয়ে গেছে, অনেক প্রকার টেস্ট, ডিএনএ টেস্টটার রেজাল্ট 1 মাস পরে, এমন কোনো টেস্ট নেই। আমার যতটুকু জানছি আমি 100-এর বেশি হবে ছোট ছোট আঘাত, আর 28-29টি হবে হাড্ডি টাচ করানোর মতো আঘাত। হাড্ডি মানে আমার শরীরে হাড্ডিতে আঘাত করা, বেশি আঘাত করেছে আমার মাথায়, যেন আমার মেমোরি লেস থাকে। আমি যদি বেঁচেও থাকি, আমি যেন তাদের কোনো কথা মনে রাখতে না পারি, কথা বলতে না পারি আমি পৃথিবীর সামনে, মানুষের সামনে। তারা বাংলাদেশের মানুষ যেন সচেতন না হয়, বেঁচে না থাকতে পারে। এটা একটা চরম, খুব জটিল, খুব সূক্ষ্ম একটা সূত্র, যেটা কেউ আবিষ্কার করেনি আজ পর্যন্ত, আমি করেছি সেটা। ইমুতে লাইভে এসে ছেলেদের ডেকে নিয়ে ওদের তুলে দেওয়া হয়, মেয়েরা লাইভে এসে, আর ছেলেরা লাইভে এসে মেয়েদেরকে কালেকশন করে ওইদের তুলে দেওয়া হয়। এদের আজকে একদিনের কাহিনী না, এদের কাহিনী তো নিম্ন, আমার মেজারমেন্টে করে বলতেছি 30-40 বছর থেকে এই ব্যবসায়ীদের অভ্যাস, মানে খুব খুব পেশাদার কিলিং মিশন। থানায় আমি গড়াগড়ি করতে, প্রত্যেকটা পল্লবী থানায় প্রত্যেকটা সিসি ক্যামেরা ফুটেজ ফলো করবেন। আমি গেছি ওখানে অসুস্থ, 2জন ব্রিগেডিয়ার কাছে বসে আসছে মীমাংসা করার জন্য, মামলা ধামাচাপা দেওয়ার জন্য, মামলাকে অন্য মোড়ে ঘুরিয়ে দেওয়ার জন্য। 2জন ব্রিগেডিয়ার রিটায়ার্ড প্রাপ্ত, তার নাকি ওই বাড়িওয়ালার মালিক। আপনি আজকে সচেতন হয়েছেন, এর আগে সচেতন ছিলেন না, এটাই আমার প্রশ্ন জাতির বিবেকে গেছে। আচ্ছা, এই যে অনেকে আমাদেরকে বলছিল আপনার ফেসটা দেখানোর জন্য, যে আসলে আপনার ফেসটা আমরা দেখিয়ে দ্বিতীয়বার ধর্ষণ করেছি, আসলে আপনি যদি একটু বলতেন যে এটা এই বিষয়ে আপনি নিজে থেকে চেয়েছিলেন যে এটা আরেকবার যদি ক্লিয়ার করতেন। আমি চাই আমাকে চিনুক সবাই, যেন আমি আবার দ্বিতীয়বার যেন আবার তাদের হত্যাকাণ্ডের শিকার নয়, গণ নির্যাতনের শিকার না হই, আমাকে যেন সবাই চেনে, জানে, বুঝে। ওরা বারবার বলতেছে আমি পেশাদার যৌনকর্মী, চোর 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 চোর, যাচ্ছে পেশাদার যৌন, ভাই কট খাচ্ছে, ভাই কট খাইছে, পেশাদার যৌনকর্মী হাতেতে ধরছি, ভাই পেশাদার মোবাইল চোর, মানে একই সাথে সবই বলে যাচ্ছে ওরা। আর প্রত্যেকের চোখ কালো গর্ত হয়ে গেছে ইয়াবা খেতে খেতে। ওরা কি বলছে নিজেরাই জানে না। আমাকে অ্যাটাক করেছে 20-25 জন, 16 জন মামলা দিছি, তখন তো আমার ব্রেন একেবারে আউট। আরো 30-50 জন পাবলিক ওদেরকে শেল্টার দিছে। আচ্ছা, এই যে 16 জনের যে নাম দিয়েছেন, এদের মধ্যে আপনি কতজনের নাম নিজে থেকে জানতেন? ওদের আমি কাউকে নাম জানতাম না, ওরাই বলা বলি করতেছিল, এই নাম ধরে ডাকাটাকি করছিল অনেকক্ষণ সময়, তো 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত অনেকক্ষণ সময়। আর বাকিটা ওই যে দারোয়ান 2জন ধরছে,
দারুণ দুজন আমার সাথে শারীরিক জোর করে হলেও করছে, ইচ্ছে হলেও করছে। ওরা বলছে নাম, মানে দারোয়ান গুলো কি আপনার সাথে ওই জোর করে আপনার সাথে আমাকে বলছে আমি আপনাকে বাঁচাবো, নির্যাতন করেছে? হ্যাঁ, আপনাকে আমি বাঁচাবো, আমরা বাঁচাইতে আসছি, আপনাকে ওদের তুলে দেবো না। মানে আপনাকে যখন ওরা ধরেছে ওই মুহূর্তে দারোয়ানরা আপনাকে হেল্প করার কথা বলে ওরা আপনার সাথে একই আচরণ করেছে? এই জন্য দারোয়ানরা দুজন ধরছে, তাও ক্যান্টনমেন্ট থানা, পল্লবী থানা কাউকে ধরেন, কারোকে অ্যারেস্ট করেনি। দুজন ব্রিগেডিয়ার আমার সামনে বসা, সেই কখন সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্তই বসা ছিল ওদের সম্ভবত। আমি যতক্ষণে ঢাকা মেডিকেল আসছি ততক্ষণ বসা ছিল দুজন ব্রিগেডিয়ার বাড়িওয়ালা। আমার সাথে আপনারা কেন কথা বলেন, কেন পুলিশের সাথে কিসের কথা আপনাদের? আচ্ছা, আপনাকে নিয়ে যে নার্সটি বললো যে আপনার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় না, আসলে উনি কেন এই ধরনের কথা বলবে আপনাকে নিয়ে? কি কারণ হতে পারে? খুব ভয় পেয়েছে, অথবা বাংলাদেশের পরিস্থিতি অন্যদিকে মোড় নেবে, বিদেশে বাংলাদেশে ভারসাম্য নষ্ট হবে। যেহেতু আন্তর্জাতিক মিডিয়াতে আমি অঙ্গনে কাজ করি, ইউনিসেফের তালিকাভুক্ত আমি সাংবাদিক, বাংলাদেশের অনুদান ত্রাণ বন্ধ হতে পারে, বাংলাদেশের ইলেকশন বন্ধ হতে পারে, বাংলাদেশের পুলিশ প্রশাসন সাংবাদিকের উপরে বিশ্বাস হারাতে পারে, তারপর বাংলাদেশের জনগণের মেন্টালিটি। আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল, যেহেতু আপনি বলছেন যে আপনি বাংলাদেশের হয়ে আপনি ইউনিসেফের সাথে কাজ করছেন, ইউনিসেফ অন্তর্ভুক্ত একজন সাংবাদিক, তো সেই ক্ষেত্রে আপনি আপনার এই ঘটনার পরে ইউনিসেফ থেকে কোনো রেসপন্স পাচ্ছেন কিনা, বা আপনি ওদেরকে আপডেট দিয়েছেন কিনা? জানাইনি, আরো কিছুদিন পর জানাবো। ডাক্তার ডিএনএ টেস্টটা সম্পূর্ণ হাতে পাওয়ার পরে। আচ্ছা, আর আপনি যে মিডিয়া হাউসে ছিলেন বা যে মিডিয়া হাউসের কাজ করছেন, ওখান থেকে আপনি কতটুকু সাপোর্ট পাচ্ছেন? ওরা ভালো সাপোর্ট দিচ্ছে, কিন্তু আর্থিকভাবে যেহেতু রোজা গেছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সাংবাদিক পুলিশ প্রশাসন লিমিটেড টাকা পায়, তো পরিবার আছে, ঘর ভাড়া, রোজা গেছে, ঈদ গেছে, 10 তারিখ এখনো হয়নি, তো বেতনও পাইনি কেউ, কিভাবে সাহায্য করবে আমাকে? ফিনান্সিয়াল বিষয়টা সেটা তো আলাদা, মানে এমনি মানসিকভাবে বা আপনার এই মামলার ক্ষেত্রে মুভ করা বা সার্বিক অন্যান্য দিক থেকে আমাকে যদি মিডিয়া সাহায্য না করতো, আমি যতটুকু জানছি এই মুহূর্তে পর্যন্ত 385টি পত্রিকা হেডলাইন হয়েছে বাংলাদেশের মিডিয়া জগতে, 385টা হাউজের আমাকে জাতীয় পত্রিকায় সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে। তারা যদি আমার পাশে না থাকে, ইন্সপায়ারিং পাই কি করে? আমি মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, আমি কৃতজ্ঞ। আচ্ছা, আসলে সর্বশেষ আপনার সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে বা জনগণের কাছে আপনার এই যে ঘটনাটা ঘটলো, এটা নিয়ে আসলে আপনার কি চাওয়া? আমার চাওয়া, যারা আমাকে হিট করতে পেরেছে, তারা বঙ্গবন্ধু হিট করেছে, তারা মেজর জিয়া হিট করেছে, তারা 57 সেনা কর্মকর্তাকে তারা হিট করেছে, আমাকে যারা হিট করেছে, এদের সবাইকে ক্রস ফায়ার চাই, এবং আমার সামনে বসে এবং প্রত্যেকের প্রপার্টি আমি আমার লেভেলে সহকর্মী এবং নির্যাতিত নারীদের সবাইকে ভাগ করে দিতে চাই। আমি এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা দপ্তরে জমা দিয়েছি অ্যাপ্লিকেশন, আইনগত এবং সার্বিক সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য। পল্লবী থানার আন্ডারে আর্মি ক্যাম্পে, মিরপুর ক্যাম্পেন থানার আন্ডারে ক্যাম্পে আর্মি ক্যাম্পে জমা দিয়েছি কাগজ। আর পরিকল্পনা মন্ত্রণালয়ে এখানে যেখানে বিট হয় ইনিসিতে উপদেষ্টা দপ্তরে জমা দিয়েছি একটা অ্যাপ্লিকেশন সাহায্য পাওয়ার জন্য আইনগত সার্বিক। ধন্যবাদ। নতুন সময়কে আমি কৃতজ্ঞ।